উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব 50। কাছে আসার চেষ্টা করলে জায়গা মতো লাথি পড়বে। আনন্দের কথা শুনে অভি নাটকীয় ভঙ্গিতে নিজের বুকের ওপর আলতো করে থুতু ছিটিয়ে দেয়, যেন নিজের মনকে শাসন করছে সে। তারপর আধঘুম জড়ানো কণ্ঠে ঠোঁটের কোণে দুষ্টু এক হাসি টেনে বলল, নিজের ভবিষ্যৎ নিজে অন্ধকার করিস না বোকাচন্দ্র। কথাটা বলেই ধীরে ধীরে নিজের এক পা এগিয়ে এনে আনন্দীর পায়ের সঙ্গে আলতো করে ছুঁয়ে দেয় সে। স্পর্শটা অনুভব করতেই আনন্দী এক মুহূর্ত দেরি করে না, প্রচণ্ড জোরে একটা লাথি মেরে অভির পা নিজের কাছ থেকে সরিয়ে দেয় আনন্দী। অপ্রস্তুত সেই লাথি খেয়ে অভি ধর্মর করে উঠে বসে। মুখ ভর্তি বিরক্তি নিয়ে অন্ধকারে আনন্দীর দিকে তাকিয়ে রইল সে। ঘুম ঘুরে থাকা চোখ দুটোতে তখন রাগ, বিস্ময় আর অসহায়তার অদ্ভুত এক মিশেল ফুটে উঠেছে। চুলের ঝুঁটি ঠিক করতে করতে অভি বলে, শুধু একটু ভালোবাসি দেখা, নইলে তোর মতো পিচ্চিরে থাপড়াইয়া সোজা করতাম। অভির কথায় সামান্যতম গুরুত্ব দিল না আনন্দী। নির্বিকার ভঙ্গিতে কোলবালিশটারও শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আরাম করে পাশ ফিরে শুয়ে পড়ল, যেন এই ঘরে অভি বলে কেউ আদৌ নেই। খাট জুড়ে এমনভাবে হাত পা ছড়িয়ে শুয়ে আছে সে, দেখে মনে হচ্ছে পুরো বিছানাটার একচ্ছত্র মালিক সেই। অভির জন্য অবশিষ্ট সে সামান্য জায়গাটুকু রয়েছে, সেটুকু যেন নিছক দয়া করে ছেড়ে দেওয়া। অভি অসহায় চোখে কিছুক্ষণ সেই দৃশ্য দেখল। তারপর ধীরে ধীরে মাথা তুলে ছাদের ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকালো। বুকের গভীর থেকে অজান্তেই বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। মুখে আর কোনো অভিযোগ রইল না, নিঃশব্দে পাশ ফিরে শুয়ে পড়ে সে। একই বিছানায় পাশাপাশি শুয়ে থাকলেও দুজনের মাঝখানে দূরত্বটা যেন কয়েক হাত নয়, কয়েক আলোকবর্ষের। নীরব রাত সেই অদৃশ্য ব্যবধানের নীরব সাক্ষী হয়ে রইল। হয়তো আপনি আমাকে রেপ করেননি। আনন্দের কথাগুলো কানে পৌঁছাতেই অভি ধীরে ধীরে মুখ তুলে তার দিকে তাকায়। বিস্ময়ে তার ভ্রু কুঁচকে এলো। আপনি হয়তো আমাকে বাজেভাবে ছুঁয়ে দেখেননি। হয়তো আমার পিরিয়ড মিস হওয়ার জন্য আপনার চালাকি করে খাওয়ানো ওষুধ দায়ী। হয়তো আমি এখনো পবিত্র, কিন্তু কয়েক মুহূর্তের জন্য থমকে গেল আনন্দী, যেন বুকের ভেতর জমে থাকা কথাগুলো হঠাৎ করে গলায় এসে আটকে গেছে। চারপাশে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। অন্যদিকে অভিরও গলা শুকিয়ে কাঠ। অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠছিল। তবু সেই নীরবতার ভার আর সহ্য করতে না পেরে সমস্ত দ্বিধা গিলে নিয়ে সে নিজে এগিয়ে এসে মৃদুস্বরে জিজ্ঞেস করল, কিন্তু কি আনন্দী? কিন্তু আমি নিজেকে অপবিত্র ভাবতাম। প্রতিনিয়ত মনে হতো আমি নোংরা মেয়ে মানুষ। তার উপরে মধ্যবিত্ত ঘরের সন্তান, প্রাণের থেকে যাদের সম্মানের চিন্তা বেশি। এত বড় অন্যায় না করলেও পারতেন অভি। বিয়ে তো অন্যভাবেও করা যেত, রেপের মতো একটা সেনসিটিভ জিনিসকে বলি করে নয়। আমি তো এখনো আপনাকে নিজের স্বামী বলে মানতে পারছি না অভি। ভীষণ ট্রমাটাইজড হয়ে আছি। আপনাকে দেখলেই সে সমস্ত কিছু মনে পড়ছে। করবো বলুন তো? প্রতিনিয়ত আপনাকে দেখা কিছুটা দমবন্ধকর পরিস্থিতির মতো লাগছে। মুহূর্তের জন্য যেন ভাষা হারিয়ে ফেলে অভি। আনন্দে ঠিক কি বলছে কোনোভাবেই তা বিশ্বাস করতে পারছিল না অভি। তার চোখে স্পষ্ট ফুটে উঠল বিস্ময় আর প্রশ্নের ছায়া। আমি কোনো সিনেমার হিরো নই আনন্দী। আমার ক্ষমতাও নেই তোকে তুলে নিয়ে বিয়ে করার মতো। লোক বলো নাই, তাই বলে এটা করলেন অভি? সারা জীবন তো আমি ঘৃণা ছাড়া কিছুই করতে পারবো না আপনাকে। তোর ঘৃণাও মঞ্জুর, তাও আমার সাথেই থাক। সম্ভব নয় অভি। বুক ভার হয়ে আসে। আপনাকে দেখলে বড্ড ভয় লাগে। এখন তো বিয়ে হয়ে গেছে, চাইলেই যখন মন চাই ছুতে পারবেন। তবে সেটাও এক প্রকার। আনন্দী বাকি কথাগুলো উচ্চারণ করার আগেই অভি মৃদু হেসে ওঠে। সেই হাসিতে ছিল ক্লান্তির ছোঁয়া, আবার অদ্ভুত এক প্রশান্তিও। ধীরে ধীরে সে আনন্দীর একটি হাত নিজের হাতে তুলে নিয়ে আলতো করে নিজের বুকে চেপে ধরে। বুকের ভেতরকার প্রতিটি স্পন্দন যেন নীরবে কিছু বলতে চাইছিল। আনন্দীও আর কোনো কথা বলে না। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে অভি বলল, তুই এখন সম্পূর্ণ আমার আনন্দী। আমি চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু বইয়ের উপরে জোর করার অভ্যাস এখনো হয়নি আমার। তুই নিজ থেকে ধরা দিলে কিছু হবে, না হলে নাই। মাঝে মাঝে আপনাকে প্রচণ্ড সুদর্শন, উচ্চবিত্ত ভদ্রলোক মনে হয়, আর মাঝে মাঝে বখাটে। কেন এমন হয়? কারণ আমি চাই তাই। আমি যদি তোকে বলতাম চল আনন্দী বিয়ে করে ফেলি, তুই কি করতি? কাজী অফিসে কান্নাকাটি করতি, তখন কাজীশালায় পুলিশ ডাকতো, ফ্রিতে আমি জেলে যাইতাম, তোরে আর পাওয়া হইতো না। তাই এই নাটক সাজাইতে হয়েছিল। তোরে এখন বিয়ে করার কোনো আগ্রহ ছিল না আমার। যদি সেদিন না ভুলবশত চিলেকোঠাতে তোর দিকে কুনজর না পড়তো আমার। আপনাকে স্বামী হিসাবে মানতে কষ্ট হবে আমার অভি। নিজেকে অভির বউ বলেও পরিচয় দিতে কষ্ট লাগবে খুব।
আমি কিন্তু আনন্দের জামাই। এত বছর আমার নিজস্ব পরিচয় ছিল না, এখন আছে। আমি আনন্দের স্বামী। ধীরে ধীরে নিজের হাতটা অভির বুক থেকে সরিয়ে নেয় আনন্দী। একটি শব্দ উচ্চারণ করে না সে। নীরবে পাশ ফিরে শুয়ে পড়ে। মুহূর্তে ঘর জুড়ে নেমে এলো এক ভারী নীরবতা, যেখানে অগণিত না বলা কথার প্রতিধ্বনি যেন নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছিল। অভি আর কিছু বলল না, দুহাত মাথার নিচে রেখে ছাদের ঘূর্ণায়মান ফ্যানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে কোনো অস্থিরতা ছিল না, ছিল শুধু গভীর দুর্বোধ্য এক চিন্তার ছায়া। কিছুক্ষণ পর আনন্দের শ্বাস প্রশ্বাস নিয়মিত হয়ে এলে অভি নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, ধীর পায়ে গিয়ে আয়নার সামনে থামে। এক মুহূর্ত নীরবে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থেকে চোখের কালো কন্টাক্ট লেন্স দুটো খুলে ফেলে। লেন্সের আড়ালে লুকিয়ে থাকা তীক্ষ্ণ বাদামি চোখ জোড়া যেন মুহূর্তেই অন্য এক মানুষের পরিচয় প্রকাশ করে দিল। সেই চোখে ছিল না কোনো কোমলতা, ছিল বছরের পর বছর জমে থাকা প্রতিশোধের শীতল আগুন। নিজের প্রতিচ্ছবির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে অভিক বলল, সবকো হিসাব মিলেগা। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন। অন্ধকারে ডুবে থাকা ছোট্ট কক্ষটিতে একা বসে ধীর কণ্ঠে গান গাইছিল বিলকিস। তার কণ্ঠে সুরের চেয়ে হাহাকারি বেশি ছিল। মনে হচ্ছিল প্রতিটি শব্দ যেন বুকের গভীরে জমে থাকে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসতে। জীবনের প্রতি আজ ভীষণ ক্লান্ত সে। ইচ্ছে করলে সেও তো আর 10টা সাধারণ মেয়ের মতো বাঁচতে পারত, স্বপ্ন দেখতে পারত, সংসার গড়তে পারত, নিজের নামে একটা পরিচয় তৈরি করতে পারত, হয়তো তারও একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তাকে এনে দাঁড় করিয়েছে এমন এক জীবনের মোড়ে, যেখান থেকে ফেরার পথ নেই। আজ সবাই তাকে চেনে রেড লাইন এরিয়ার নামকরা মেয়ে, বিলকিস রানী নামে। মাঝে মধ্যে সে নিজের আসল নামটা মনে করার চেষ্টা করে, চোখ বন্ধ করে অতীতের ভাঙা স্মৃতিগুলো হাতড়ে বেড়ায়, কিন্তু পারে না। বাস্তবতা বড় নির্মম। এটা শুধু মানুষের স্বপ্নই কেড়ে নেয় না, একসময় তার পরিচয়টুকু মুছে দেয়। ঠিক তখনই দরজার দিক থেকে ভেসে এলো পরিচিত একটি কণ্ঠ, বিলকিস। কুসুমের ডাক শুনে পেছনে ফিরল না বিলকিস। শূন্য দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে বলল, আমার যাদের বিয়া হইয়া গেছে জানোস। কুসুম কোনো উত্তর দিল না, নীরবে এসে তার পেছনে দাঁড়িয়ে রইল। এই পল্লীর প্রায় সবাই জানতো বিলকিস কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসত অভিকে, কিন্তু অভি কোনোদিন সেই ভালোবাসার দিকে ফিরে তাকায়নি, তার মনের ভাষাও বুঝতে চায়নি। কুসুম আস্তে করে ডাকলো, বিলকিস রে, কষ্ট। বিলকিস মৃদু হেসে মাথা নাড়ে, পাই না আমি কষ্ট, আমি পাই না। কথাগুলো বললেও তার চোখের কোণ বেয়ে নীরবে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। সে ধীরে ধীরে কুসুমের দিকে ফিরে দাঁড়ালো, চোখে পানি, ঠোঁটে তিক্ত হাসি। আমার মতো মায়ের কেউ বউ বানাইতে চাইব কেন বল। আমার তো দামি সমাজে 500 1000, আমারে কে নিব বউ হিসাবে। কুসুমের বুকটা হু হু করে উঠল। সে তাড়াতাড়ি বিলকিসের দুই কাঁধে হাত রেখে বলল, বিলকিস শান্ত হ বোন। বিলকিস শুকনো হেসে চোখের জল মুছে ফেলল, আরে আমি শান্তই আছি, মাঝে মাঝে নিজের অকাত ভুইলা যাই, এই আর কি। বিলকিস আর কুসুমের কথোপকথনের মাঝে হঠাৎ কোঠার নিস্তব্ধতা চিরে ভেসে এলো এক বুকফাটা আর্তনাদ, তারপর আরেকটি, তারপর আরও কয়েকটি কণ্ঠ একসঙ্গে কান্নায় ভেঙে পড়ল। সে আত্মচিৎকার যেন মুহূর্তেই চারপাশের বাতাসকে ভারী করে তোলে। বিলকিস আর এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না, দ্রুত ঘর থেকে বেরিয়ে সোজা রাজিয়া বিবির কক্ষে পৌঁছে গেল। ভেতরে ঢুকেই তার পা থমকে গেল। মেঝেতে গুটিসুটি মেরে বসে আছে কয়েকজন কিশোরী, কারো চোখ কান্নায় ফুলে উঠেছে, কারো গালে আঙুলের দাগ, আর কারো ঠোঁট ফেটে রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত চোখগুলো বারবার দরজার দিকে ছুটে যাচ্ছে, যেন অলৌকিকভাবে কেউ এসে তাদের এই নরক থেকে উদ্ধার করবে। বিলকিসকে দেখে রাজিয়া বিবি ঠোঁটের কোণে বিকৃত হাসি টেনে হাত নাড়ল, এদিকে আয় বেটা। বিলকিস ধীর পায়ে এগিয়ে এলো, কাপা গলায় জিজ্ঞেস করলো, এরা কারা বিবি? পানের পিক একপাশে ফেলে আঁচল দিয়ে ঠোঁট মুছতে মুছতে রাজিয়া নির্লিপ্ত স্বরে বলল, নয়া মাল 6 মাস পর ডেলিভারি যাইব, ততদিন ভালো কইরা শিখাইতে হইব কেমনে কি করতে হয়। কথা শেষ করে হো হো করে হেসে ওঠে সে। সেই হাসিতে মানবতার লেশমাত্র ছিল না। উপস্থিত প্রত্যেকেই বুঝে গেল ঠিক কোন শিক্ষার কথা বলা হচ্ছে। বিলকিস একবার মেয়েগুলোর দিকে তাকায়, মনে হলো এরা এখন স্কুল কলেজের গণ্ডি পেরোয়নি। নিষ্পাপ মুখগুলো আতঙ্কে বিবর্ণ, চোখ দুটোতে বেঁচে থাকার আকুতি ছাড়া আর কিছু নেই। দৃশ্যটা দেখতে আচমকা নিজের শৈশবের মুখোমুখি হয়ে পড়ল বিলকিস।
সেদিন, যেদিন তাকেও ঠিক এভাবে বিক্রি করে দেওয়া হয়েছিল এই অভিশপ্ত কোঠায়, অতীতের সেই বিভীষিকা স্মৃতির দরজা খুলে দেওয়ার আগেই ভেতরের আরেকটি কক্ষ থেকে আবারও ভেসে এলো হৃদয় বিদারক এক চিৎকার। বিলকিস আর নিজেকে সামলাতে পারল না, সে দ্রুত সেদিকে এগোতেই রাজিয়া শক্ত করে তার কবজি চেপে ধরল। ভেতরে কাশেম নিজে শখ মিটাইতাছে। বাধা দিস না, কত কষ্ট কইরা নয়া মাল আনছে, একটি ফুর্তি করুক। রাজিয়ার কথায় বিলকিসের পা থেমে গেল, কিন্তু তার বুকের ভেতরটা যেন ছটফট করে উঠল। অচেনা মেয়েটির প্রতিটি আর্তনাদ তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল নিজের সেই দুঃসহ রাতটিতে, যে রাত তার শৈশব, স্বপ্ন আর পরিচয় সবকিছু কেড়ে নিয়েছিল। আর সহ্য করতে পারল না সে। হোঁচট খেতে খেতে বাইরে বেরিয়ে প্রবল বমি করে ফেলল। মাথার ভেতরটা ঝিমঝিম করছে, বুকের উপর যেন কেউ পাথর চাপিয়ে দিয়েছে। একটাই প্রশ্ন বারবার তাকে বিদ্ধ করতে লাগলো, তাহলে কি এই মেয়েগুলোর ভাগ্য তার মতোই হতে চলেছে? কি করবে বুঝে উঠতে না পেরে কাপা হাতে ফোন বের করলো বিলকিস। বহুদিনের পরিচিত একটি নাম্বারে কল দিল। লোকটার হৃদয়ে দয়ামা আছে কিনা সে জানে না, বিবেকে হয়তো বহু আগেই মরে গেছে, কিন্তু একটি বিষয় সে নিশ্চিত জানে, মেয়েদের সম্মানের প্রশ্নে জুলফিকার কখনো আপোস করে না। গভীর রাত, ঘুমে ডুবে আছে পুরো ঢাকা শহর, অথচ বিশ্ববিদ্যালয়ের নির্জন স্টেডিয়ামে তখনও থামেনি ঘুষির শব্দ। পাঞ্চিং ব্যাগের ওপর একের পর এক আঘাত হানছে জুলফিকার। তার প্রতিটি ঘুষিতে যেন জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে। আফরিনের লাগামহীন আচরণ তাকে দিনের পর দিন অস্বাভাবিক রকমের ক্ষুব্ধ করে রেখেছে। শেষ ঘুষিটা মেরে সে ধীরে ধীরে গ্লাভস খুলে ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা লোকদের উদ্দেশ্যে নির্বিকার কণ্ঠে বলল, ব্যাগটা নদীতে ফেলে দে। ওটা কোনো সাধারণ বক্সিং ব্যাগ ছিল না। মোটা চামড়ার আড়ালে বন্দী ছিল এক জীবন্ত মানুষ, যার অপরাধ সে একবার ভুল সময়ে ভুল মানুষের দিকে তাকিয়েছিল। আর সেই মানুষটি ছিল আফরিন। মুখে পানি ছিটিয়ে স্টেডিয়ামের সিঁড়িতে বসতেই ফোনটা কেঁপে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে বিলকিস। ভ্রুকুচকে সময় দেখল জুলফিকার। এত রাতে বিলকিস কখনো ফোন করে না। এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো কান্না ভেজা কণ্ঠ। জুলফি ভাই। জুলফিকার ফোনটা কান থেকে সামান্য সরিয়ে বিরক্ত গলায় বলল, আস্তে কথা বল বাইজি, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বিলকিস কান্না চেপে বলল, জুলফি ভাই, একমাত্র তুমিই পারবা এই সেমরিগুলারে বাঁচাইতে। জুলফিকারের চোখ সরু হয়ে এলো, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের রেখা ফুটে উঠল। কেন, তোর সেই চাঁদ ডার্লিং কই? শুনলাম বিয়া কইরা তোরে পাত্তাই দিল না। বিলকিস কোনো উত্তর দেয় না। ফোনের ওপাশে কয়েক মুহূর্ত শুধু তার ভারী নিঃশ্বাসের শব্দই শোনা গেল। কথাগুলো যেন গলায় এসে আটকে গেছে। কারণ এই শহরে এমন মানুষ খুব কমই আছে যারা জানে না অভিকে সে কতটা নিঃশর্তভাবে ভালোবেসেছিল। সেই ভালোবাসা কখনো উচ্চস্বরে প্রকাশ পায়নি, তবুও তার প্রতিটি নীরবতায়, প্রতিটি অপেক্ষায় তার গভীরতা স্পষ্ট হয়ে উঠেছিল। ওপাশে কোনো উত্তর না পেয়ে জুলফিকার ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। তারপর বিরক্তি মেশানো স্বরে বলে উঠল, শালা আস্ত একটা জাউরা, তোর লগে কোমর দুলাইয়া আরেকজনের লগে ডিস্কো ডান্স করতেছে দেখ।